দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। সাথে আছি আমি শাফিন জেবিন, আর আমার আজকের পর্বের অতিথি দুজন, যাদের সাথে আগামী 30 মিনিটের আড্ডাটা দুর্দান্ত হবে, এতটুকু কথা দিতেই পারি। দর্শক, আমার সাথে আজ স্টুডিওতে আছেন অভিনেতা তারিক আনাম খান এবং জিয়াউর রোশন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। এবং শুরুতে আমি দুজনের কাছে একটা বিষয় জানতে চাই যে মেকআপের আড়ালে আসলে শিল্পীদের জীবনটা কেমন, কি বলবেন প্লিজ? মেকআপের আড়ালে শিল্পীর জীবন আসলে কষ্টকারী, এটা সংগ্রামের। সত্যি কথা বলতে কি, টিকে থাকার সংগ্রাম। আমাদের বাংলাদেশের রিয়ালিটি তো আরও ভয়াবহ। এই যে মানুষ ভাবে না স্টারডম, কিন্তু তার ভিতরে কিন্তু আর একটা অন্য মানুষ থাকে সেই লোকটার ভিতরে। হয়তো আমরা যেটা বলি ও সুন্দর, ও গান গাইতে পারে, ও নাচতে পারে, অভিনয় করতে পারে, হয়তো ছোটোবেলা থেকে করে এসছে, কিন্তু দিন শেষে সে কিন্তু একটা মানুষ। বাড়ি ফিরে যায়, তার স্ত্রী আছে, বাবা মা আছে, তার হয়তো বাচ্চা আছে, তার প্রয়োজন আছে অনেক কিছু, যে কারণে তাকে এইটা করে টিকে থাকতে হয়। আসলে এইভাবে ভাবলে অনেকটাই প্যাথেটিক বিষয়টা, কারণ এক একটা গল্প অনুযায়ী চরিত্রটাকে ধারণ করে প্রেজেন্ট করছে, বাট ওই মানুষটা হয়তো হাসছে, ভেতরে কান্না নিয়ে আছে। জীবনে তো অনেক গল্পই থাকে। আমি একটু রোশনের কাছে জানতে চাই, মেকআপের আড়ালে শিল্পীদের জীবনটা কেমন? মানে স্যার যেটা বললো, তো ডেফিনেটলি ওই বিষয়টা তো আমাদের মোরলেস হয়তো অনেকের জীবনে আছে। হ্যাঁ, হাসি এবং খুশি এবং দুঃখ সব কিছু মিলেই থাকে জীবন। আর মানে আমাদের আসলে ডিপেন্ড করে প্রেক্ষাপটটা কেমন। মানে আমার ক্ষেত্রে আমি যদি ডেফিনেশনটা টানি স্যারের কথাটার সঙ্গে এড করে, সেটা আসলে এক একটা পার্সনের জন্য বিষয়টা এক এক রকম। যেমন এখন এই বর্তমান প্রেক্ষাপটকে যদি চিন্তা করি, মেকআপে মানে সিনেমার আড়ালে আমাদের জীবনটা কেমন? সিনেমার আড়ালে উই অল আর স্টাক, ঠিক আছে, বিকজ নোবডি ইজ ওয়ার্কিং। মানে সিনেমার মানে প্রপারলি মানে দেশে আমাদের সরকার পরিবর্তনের পর সিনেমার জগৎটা অনেকটা স্টাক হয়ে গেছে। সো আগের মতো আমরা যেমন অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবসর সময় পার করছি, বা সিনেমার সঙ্গে ইনভলভ শুধুমাত্র আমাদের তারকার কথা মানে যদি চিন্তা না করে এর বাইরেও যারা কাজ করছেন টেকনিশিয়ান, তাদের লাইফ তো আসলে ইটস লাইক এ মানে ট্রেজেডি বলতে গেলে আসলে ওদের লাইফটাই। যারা সিনেমার উপর ডিপেন্ড করে তাদের ফ্যামিলিটাকে মানে লুক আফটার করে, হয়তো দেখা যায় একটা পরিবারের 5 জন সদস্য সিনেমার একজন টেকনিশিয়ানের উপর ডিপেন্ডেবল। সো ধরেন 90 থেকে 95% মানে 98% কাজ যদি বন্ধ হয়ে থাকে, তখন সেই মানুষগুলো কিভাবে আসলে তাদের পরিবার নিয়ে জীবনযাপন করছে? সো এটা আসলে সবচেয়ে বেশি প্যাথেটিক। আসলে রূপালী জগতে আমরা যা দেখি সিলভার স্ক্রিনে, সেটা তো দর্শকরা নর্মালি ভাবে যে এই জায়গাটা একটা রঙিন দুনিয়া, বাট এর পেছনেও আসলে বাস্তবতা অন্য রকমও হতে পারে। আসলে এই ধরনের সংকট কেটে যাক, এটাই চাওয়া। ও যেটা বলেছে শেষে খুব ভালো, কিন্তু যে ওটা জাস্ট স্ক্রিনে আমরা একটা অন্য ভুবনে মানুষকে নিয়ে যায়। দেখবেন প্রত্যেকটা সিনেমার শেষে গিয়ে হিরোকে জিততে হয় কেন? সেটা হচ্ছে আমি চাই যে সাধারণ মানুষ যেন মনে করে না জীবন শেষ হয়ে যায় না। একটা ভিলেন একদম 14 রিল পর্যন্ত আমরা আগে বলতাম যেটা দাবড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু শেষ রিলটা কিন্তু হিরোর। মানুষ কিন্তু বসে থাকে যে হিরো কখন মারবে ওকে, এই অন্যায়ের শাস্তি দেবে, বেসিক্যালি তাই। কিন্তু ওইটা মুগ্ধ করে, এইটা জীবনকে বাঁচিয়ে রাখে। এটা অনেক মেকারই কিন্তু এটা জানে। প্রত্যেক সিনেমার মধ্যে মিল। সিনেমার হিরোর কথা বলছেন, এই প্রসঙ্গ থেকে আমার একটা বিষয় মাথায় এলো যে সিনেমা হিট করতে হলে কোনো সুপারস্টারের প্রয়োজন হয় না, শুধু একটা গল্পের প্রয়োজন। এই বিষয়টাতে আপনারা দুজনে কি বলবেন আমি একটু জানতে চাই। সুপারস্টার কেন কি, একটা ওই যে বললো শেষের দিকে রঙিন জগৎ, ধরেন স্ক্রিনে এক ধরনের বিউটি থাকে। আমার ব্যক্তি জীবনে হয়তো আমি সেটা পাই না, মানে যদি আমি খুব সোজাভাবে এটাকে দেখি আর কি। ধরা যাক আমরা যখন সিনেমা দেখতাম তখন মনে হতো সাবানা কি অদ্ভুত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়তো, কি সুন্দর লাগে দেখতে। কবরীকে দেখে মুগ্ধ হয়েছি, ববিতাকে দেখে মুগ্ধ হয়েছি, বারবার দেখতে ইচ্ছে করেছে। সাজানো গোছানো অনেক কিছু, এটা একটা মেকি জগৎ। কিন্তু সেই জায়গা থেকে আমার জানতে চাওয়াটা ছিল যে একটা সিনেমা হিট করতে গেলে কি সুপারস্টারের প্রয়োজন হয় কিনা, আপনাকে নাকি গল্পটাই মুখ্য? এই জায়গাটা সুপারস্টারটা হচ্ছে যে ওই এক ধরনের ইলিউশন তৈরি হয়
ধরা যাক আমাদের এখানেও যারা আছে তাদেরকে দেখে আমরা কিন্তু মুগ্ধ হই। আজকে ধরা যাক শাকিব খান আমাদের বক্স অফিসে খুব করা আছে, কিন্তু একটা সময় তো ছিল রাজ্জাক এবং শাকিব খানের সঙ্গে কিন্তু চেহারাগত পার্থক্য আছে। সেই সময়টার জন্য ভালো ছিলেন, কিন্তু একেবারে টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত তাদের যন্ত্রণা ওনার সঙ্গে আমরা মিল খুঁজে পেতাম। এখন ও যেটা বলছিল যে পিছনে রিয়ালিটি কি, যে এই লোকগুলো যারা একেবারেই নির্ভরশীল সিনেমার উপরে, গত এই জুলাই আগস্ট থেকে কাজ নেই, অত খেতেই পাচ্ছে না এমন আছে। এইটা খুব রিয়ালিটি। আরেকটা হচ্ছে আপনি যদি মানুষকে ছুঁতে পারেন তার হৃদয়ে, মানুষকে দেখবে সিনেমা। আচ্ছা, এক। তৃতীয় আমি বলবো যে আজকাল মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে, সব পণ্য সবার জন্য না। ধরা যায় আর একজন সে শাকিব খানের ছবি দেখবে না, সে হয়তো অন্য ধরনের কিছু আশা করে। এখন আমি জানাতে পারি কিনা যে এটা হচ্ছে আপনার ছবি, এখানে এইটা বলা আছে। আমাদের অনেক উদাহরণ আছে, খুব ওই গ্ল্যামারাস হিরো নেই, কিন্তু লোকে টিকিট কেটে মুগ্ধ হয়ে দেখেছে। তো এই দুনিয়ায় কিন্তু মার্কেটিংটাও আপনি এখন অস্বীকার করতে গল্পের সাথে পারবেন না। এটার প্রচারণাটাও খুব ভালোভাবে করতে হবে, গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় রোশন কি বলবে? মানে আমার মনে হচ্ছে এর চেয়ে বেটার অ্যান্সার স্যার থেকে কেউ দিতে পারবে না। আচ্ছা, এখান থেকে যদি আমি একটু, এখন আছি 2025-এ, 2024-এ ফিরে যাই। গেল বছরটাতে আমরা দেখেছি 50-এর উপরে, মানে 53 থেকে 54টা সিনেমা রিলিজ হয়েছে। সেইখানে সবকটা সিনেমার, মানে অনেকগুলো সিনেমা কিন্তু রিলিজ পেয়েছে। 53 থেকে 54টা ছবির মধ্যে মাত্র একটি সিনেমা হয়তোবা দর্শককে রিচ করতে পেরেছে বা কিছু মুনাফা অর্জন করতে পেরেছে, এমন একটা জায়গা। তার মানে কি বলা যায় যে আমাদের দেশে চলচ্চিত্রের প্রেক্ষাপটে, সিনেমা ইন্ডাস্ট্রিতে গল্পের দারুণ দুর্ভিক্ষ চলছে বা মার্কেটিং পলিসিটাও ঠিক নেই? কি বলবেন রোশন, এই জায়গাটায় কি বলবেন? আমার সাইড থেকে একদমই 100% এরকমই মনে হয়। কারণ হচ্ছে দেখেন, আসলে আপনি বলিউডের রেসপেক্ট থেকে চিন্তা করলে, তামিলের কথা তো বাদই দিলাম, দেখা যায় যে মানে 10টা সিনেমা হলে 10টার মধ্যে কোনো না কোনোভাবে 7টা সিনেমা খুব চমৎকারভাবে বের হয়ে আসে। মানে অ্যাক্সিডেন্টালি হয়তো বা কোনো কারণে 2টা বা 3টা সিনেমার প্রতি মানুষের অন অ্যাভারেজে একটু ইন্টারেস্ট কম থাকে। সেখানে মানে বারুন দাওয়ান বলেন, তারপর হচ্ছে শাহরুখ খান বলেন, মানে বিগ সুপারস্টার থেকে ধরে মানে যারা জুনিয়র আছে ওদের ছবি কিন্তু মানে বিগ হিট হচ্ছে অন অ্যাভারেজে। তা আমাদের এখানে যেটা আমার সবচেয়ে বেশি যেটা আমি ফিল করি যে অ্যাক্টর বা একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে, মানে প্রফেশনালিজমের অনেকটাই ঘাটতি রয়েছে এখানে। হয়তো আমাদের কিছু কিছু ডিরেক্টর অনেক ভালো ডিরেকশন দেন, আবার অনেক ডিরেক্টর আছেন তারা অনেক বেশি চেষ্টা করছেন, কিন্তু ওই সেই ডিরেক্টরটার মতো আসলে সেই লেভেলটায় নিয়ে যেতে পারছেন না। তো দর্শক তো আসলে এখন অনেক বেশি জাজমেন্টাল এবং অনেক বেশি রুচিশীল। সো আমরা প্রপার এবং বেস্ট প্রোডাক্টটা না দিতে পারলে দেখা যায় যে দর্শকের আগ্রহ তৈরি হয় না। তাহলে তার মানে কি ঘাটতিটা অনেকখানি রয়ে গেছে মার্কেটিং এর একটা বিষয় তো আছে সেখানে। প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় প্রপার প্রমোশনগুলো আমরা মানে প্রফেশনালি করতে পারি না। আমার কাছে মনে হয় যে প্রতিটা সেক্টরেই কোনো না কোনো দিকেই আসলে আমাদের প্রফেশনালিজমের ঘাটতি আছে। যদি মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আমরা প্রফেশনালিজমটা মেনটেন করি, আর মেকিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে ওই বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ আগে স্যারের সঙ্গে কথা বলছিলাম, ডিরেক্টরদের কেন সব ডিরেক্টরদের ছবি হিট করে না, এটা আমার মনে হয় যে স্যার খুব ভালো উত্তর দিতে পারবে। এই জায়গায় আমি তাহলে স্যারের কাছে আসতে চাই, কি বলবেন? আমি বলছিলাম যে আমাদের দেশে কি তাহলে গল্পের দুর্ভিক্ষ চলছে কিনা? না, ওই যে আমরা একটা সহজ রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা একটা বড়। দ্বিতীয় হচ্ছে সিনেমাটা কিন্তু ক্রমান্বয়ে স্বাধীনতা পরবর্তীতে আস্তে 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 কিন্তু যখন গিয়ে ওই কাট পিস এবং একটু রগরগে সিনেমা দিয়ে গেল, তখন কিন্তু আমাদের সিনেমা দর্শক আসলে কারা টানে, সেটা হচ্ছে কিন্তু মধ্যবিত্ত। আচ্ছা, আমাদের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যদি দেখেন আপনি যে সিনেমাগুলো হয়েছে, সেগুলো কিন্তু খুব সাধারণ মধ্যবিত্তের আশা নিরাশা জয়ের গল্প, জীবন কেন্দ্রিক গল্পগুলো ছিল একেবারেই। আমাদের এখানে যে আমরা যে ফোক ছবি নিয়ে আমরা খুব ফোক ছবি হচ্ছে, আপনি চিন্তা করেন তো রূপবানের মতো একটি তার ওই মেয়েটির ভূমিকা আজকে চিন্তা করেন আজকের বাংলাদেশে, তাকে রাজার ছেলেকে নিয়ে 12 দিনের ছেলেকে নিয়ে বনবাসে থাকতে হবে, বিকজ রাজা বলেছে, ওর কোনো অধিকার নেই না বলার। এবং ওইখানে কেননা এখানে থাকলে তার অভিশাপ আছে, সে মারা যাবে। একটা মেয়ে স্যাক্রিফাইস করছে তার জীবনের কথা না ভেবে জাস্ট রাজার দেশে, এর থেকে বড় সোশ্যাল স্টেটমেন্ট কি হতে পারে?
তো গল্প কোথায়? আমাদের এখানে গল্প তো ভুরি ভুরি। আপনি গুনাই বিবি থেকে জরিনা সুন্দরী থেকে শুরু করে বিভিন্ন যে গল্পগুলো আছে এইগুলোকেও যদি রিমেক করি আমরা, সেটা অন্য দিকে চলে যাবে। বেহুলার গল্প আমরা দেখেছি, যখন পাকিস্তানের সঙ্গে ছবিতে আমাদের বাংলাদেশ মানে তৎকালীন বাংলা ছবি পেরিয়ে উঠছিল না, তখন বললো কি করে বাংলা ছবিতে ফেরানো যায়, আমাদের রুটে ফিরে যাই। এই একটা রূপবান তৈরি হলো, দেখা দেখি কিন্তু আরও ফোক ছবি তৈরি হলো। আস্তে আস্তে সেটাকেই কিন্তু আমরা কমার্শিয়ালি এবং একটু হয়তো রুচির দিক দিয়ে অন্যদিকে নিয়ে গেছি। আমি বলছি না সেটা খুব ওয়েল মেড, কিন্তু বেশি গল্পটা ভালো, গল্পের সমস্যা কিন্তু নাই। তাহলে আপনি যেমনটা বলছেন যে গল্পের কোনো অভাব নেই আমাদের দেশে, সেই জায়গা থেকে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে গেল বছরে আমরা 53-54টা সিনেমা দেখেছি, রিলিজ পেয়েছে, সেখানে মাত্র একটা ছবি দর্শক টানতে পেরেছে, একটা ছবির গল্প ভালো লেগেছে, বাকি সিনেমাগুলোর তাহলে ল্যাকিংসটা কোথায় ছিল? মানে এক কথায় যদি জানতে চাই। আমার তো বলা মুশকিল, কারণ বাকি ছবিগুলো আমি দেখিনি, আমি বলতেও পারবো না। আমার মনে হয় যে আমরা কোথাও গিয়ে ওই যে আমাদের রেফারেন্স হিসেবে একটু আগে বলো না যে বরুণ ধাওয়ান কি অমুক তমুক, আমাদের রেফারেন্স হয়ে গেছে অন্যটা। তাহলে তামিল ইন্ডাস্ট্রি কী করে দাঁড়ায়? এবং বিভিন্ন ধরনের সিনেমা কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু একটা লোক গর্তে পড়ে গেছে, কী করে তাকে উদ্ধার করা যায় এটা নিয়ে সিনেমা মানুষ পাগলের মতো দেখছে। একটা থিয়েটার গ্রুপ নিয়ে সিনেমা, আমি নাম বলছি না, এগুলো তো মানুষ ইউটিউবে এবং ইসের মধ্যে দেখে ফেলছে, ভালো লাগছে তাদের, ওখানেও হিট হচ্ছে। হোয়াই আমরা কেন পারছি না এটা নিয়ে? এটাই কি মনে করেন? আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে আপনার কি মতামত। আমি বলি আমি গত বছরের রেফারেন্সে বলতে পারবো না। হ্যাঁ, অন্য যে সিনেমা হিট হয়েছে সেটা একটা ম্যাজিক ছিল, সেটা একটা হিরো কারিশমা ছিল, হ্যাঁ, টান টান করে। হয়তো ওটা আমার খুব ভালো লাগবে না, কিন্তু অন্য লোকের খুব ভালো লাগবে দেখতে। ওই সুপারস্টার কারিশমা তাকে ইউজ করেছে, লোকজন দেখেছে, প্রচার ভালো হয়েছে, দেখেছে, কোনো ক্ষতি নেই তাতে। পাশাপাশি অন্য সিনেমাগুলো যদি আসে তাহলে কিন্তু মনে হয় যে আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে, ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে। আপনাদের দুজনের একটা ছবি আজকে রিলিজ পেয়েছে, মেকআপ। আমি যদি একটু জানতে চাই মেকআপ ছবির গল্পটা কেমন, আসলে কি বলবেন? আমার কিছু মনে নেই, রোশন মানে দর্শক টানার মতো কিনা আসলে মেকআপ ছবির গল্পটা, আমি এটা জানতে চাই দুজনের কাছে। রোশন বলুক আগে। আসলে ছবি যখন মুক্তি পায় তখন বেশ এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু আসলে এই ছবিটির ক্ষেত্রে একটু বিষয়টি একটু ব্যতিক্রম হয়েছে। এটা লম্বা সময় পার হয়ে গেছে আমাদের ছবিটি যখন তৈরি করা থেকে ধরে, এবং যখন আমরা রিলিজ করতে চেয়েছিলাম যে একটা টার্গেট টাইম ছিল, সেটারও প্রায় 3 বছর অতিবাহিত হয়ে গেছে। তো ফাইনালি ছবিটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে এটি অ্যাপ্রুভাল পেয়েছে ছবিটি মুক্তি পাওয়ার জন্য। তো কিছু কিছু বিষয় হয়তো এখানে বিতর্কিত ছিল, দৃশ্যের জন্য নয়, এখানে কোনো অশ্লীলতা নেই, একেবারে সব বিষয়ে জানবো। সব ছোট করে গল্পটা আসলে দর্শক টানার মতো কিনা হলে এটা যদি জানতে পারি এখন। না, গল্পের আমি সেটাই বলছিলাম যে অনেক সময় লম্বা সময় পার হয়ে গেলে একটা ছবি নিয়ে এক্সপেকটেশন আমাদের নষ্ট হয়ে যায়। তবে এই ছবিটির যে মানে শক্তিশালী দিক যেটি আমাদের এক্সপেকটেশন এখনও টিকিয়ে রেখেছে, সেটি হচ্ছে ছবিটির গল্প। এবং এই গল্পে আমাদের শক্তিমান একজন অভিনেতা, আমাদের সবার পছন্দের তারেক আনাম স্যার ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ভাইটাল রোল প্লে করেছেন। এবং মানে আমার কাছে মনে হয় যে তাকে যেমন একটা অসাধারণ একটা চরিত্র দেখতে পাবে মানুষ, সেটা হয়তো ট্রেলারে দেখে অনেকে আজ করতে পেরেছে যে গল্পটি কেমন। আর সেই সঙ্গে আমরা আমাদের জায়গা থেকে উই ট্রাইড আওয়ার বেস্ট। তো আমার কাছে মনে হয় যে মামুন ভাইয়ের একটা দুইটা বা 3টা ছবি যদি কাউন্ট করা হয় যে তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট ফিল্ম, দেন আসলে অটোমেটিকলি এই ছবিটি চলে আসবে। এই জায়গাতে আরো অনেক কিছু জানবো দুজনের কাছ থেকে এবং স্যারের কাছেও আসবো, বাট তার আগে কি দর্শকদের একটু মেকআপের কিছু অংশ দেখাবো নাকি? একটু দেখি আসি প্লিজ, যদি থাকে দেখো প্লিজ। এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, যেখানে প্রেম, ভালোবাসা, আবেগ কোনো কিছুর মূল্য নেই, মূল্য শুধু নেম এন্ড ফেমের। তুমি আমার সাথে শহরে চলো, তোমার অনেক বড় নায়িকা বানাবো। তুমি কি আমার সঙ্গে লিভ টুগেদার করার কথা চিন্তা করছো? আকাশের রং বদলাতে সময় লাগে, কিন্তু সেলিব্রিটি ওয়ার্ল্ডের মানুষের রং বদলাতে একদমই সময় লাগে না।
ট্রেলারটা তো দেখে দারুণ লাগলো, আর ট্রেলারের শুরুতে যে ডায়লগটা শুনলাম এটা রোশনের কণ্ঠেই ছিল নাকি, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে প্রেম ভালোবাসা আবেগের কোনো মূল্য নেই। আসলেই কি তাই? আমি এটাই জানতে চাচ্ছি, কি বলবেন? এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে না একটা সময় ইয়ে হতো যে বম্বে ইন্ডাস্ট্রির কথা বলি, যেখানে ইন্ডাস্ট্রি খুব বিয়ে করেছে, নিজেকে টিকিয়ে রাখার জন্য অনেক গুজব ক্রিয়েট করা, গল্প ক্রিয়েট করা দরকার হতো স্টারদের। সবসময় আলোচনায় থাকতে হয়। হ্যাঁ, মানে মানে আলোচনা হোক, সমালোচনা আমি হোক, শুনেছি যে অ্যাটেনশন নিতে হবে। রাজ কাপুরের ছবিতে আপনি দেখবেন, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে নতুনদের সুযোগ ছিল ওই জায়গায়। উনি তাকে নাকি যে প্রথম ব্রেকটা দিতেন তাকে কোনো রকম পেমেন্ট করতেন না, বলতেন তোমার ক্যারিয়ার বের কর, তোমাকে নিয়ে স্টোরি তৈরি করার, তোমার উপরে ইনভেস্ট করার সমস্ত কিছু আমার। তাকে সেইভাবে মানে প্রেস, ফটোগ্রাফি, অমুক তমুক বোর্ড টোর্ড দিয়ে নিউজ তৈরি করে কিন্তু সেই জায়গাটা করতে হবে। এখন একজন লোক কেন ইন্টারেস্টেড হবে দেখতে এই স্টারকে এসের মধ্যে? উত্তম কুমার এরকম আছে যে বলতেন না বেশি এক্সপোজ করো না নিজেকে, তোমাকে যদি দেখে ফেলে তাহলে তো আর মানুষের কোনো ইন্টারেস্ট থাকবে না, যাবে না ওখানে, এত পাবলিকের মধ্যে যাবে না। অনেকে উনি মানে মানা করতেন। এটা একটা ফিলসফি আছে যেখানে এইভাবেই কাজ হয়, কিন্তু আমরা যারা একটু থিয়েটার করে বড় হয়েছে তারা কিন্তু আবার অন্যভাবে ভাবি। আচ্ছা, সো এইগুলো যেমন আছে সত্য কথা যে এগুলো হয় একটা আকর্ষণ। ধরেন উত্তম কুমারকে স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি, তো মেয়েদের কথা তো আরও বেশি হবে। এখন এই আমার শুধু একটা প্রশ্ন এখানে রয়েছে যে আমি জানি না কেন সেন্সর বোর্ড তখন এটা আটকে দিয়েছিলেন। মানে আমাদের কি সবসময় একটা এক ধরনের একটা ইউটোপিয়ান একটা জায়গা থেকে মিডিয়াকে দেখতে হবে তা না? মানে সমালোচনা করতে পারবে, এটা আত্মসমালোচনার মতো। তো এই জায়গাটা আমারও আছে, এই জায়গাতে আমি আসবো, বাট তার আগে একটু রোশনের কাছ থেকে শুনতে চাই ছোট্ট করে, আসলেই কি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে প্রেম ভালোবাসা আবেগের মূল্য নেই? রোশন কি দেখছে বা কি মানে এই জগতে এসে কি মনে হচ্ছে? আমার তো মনে হয় যে প্রেম ভালোবাসা আবেগ এখানে মূল্যায়নের কোনো মানে জায়গাই না। এটা হচ্ছে কাজের জায়গা। আমরা হচ্ছে মানে আমরা আসলে ব্যক্তিগত জীবনের বাইরে আমরা জাস্ট একটা গল্পের উপর কাজ করি। আচ্ছা, সেখানে পার্সোনাল লাইফেই তো খোঁজার কোনো প্রয়োজন নাই আমার দৃষ্টিতে আর কি। ঠিক আছে। আর তাছাড়া যে প্রেম ভালোবাসা এন্টারটেইনমেন্ট জগতে আমার কোনো প্রেম ভালোবাসাই কখনো হয় নাই। ঠিক আছে, সো আই ক্যান আচ্ছা, সে দ্যাট। আমি এটা বলতে এই পারবো। ট্রেলারে কিন্তু আমার আরেকটা সংলাপ মাথায় আছে, মানে কানে ধরেছে যে আকাশের রং বদলাতে সময় লাগে কিন্তু সেলিব্রিটিদের রং বদলাতে এক মুহূর্ত সময় লাগে না। হ্যাঁ, তো দুজনের কাজের অভিজ্ঞতা অনেক দিনের। আমি যদি ভুল না করি স্যারের অভিজ্ঞতা 4 দশকের, সেই জায়গায় রোশনেরও কম না, 9 বছর হয়ে গেছে। তো এটা আসলে কতখানি মিলে যায়? রং বদলাতে কি আসলেই সময় লাগে না সেলিব্রিটিদের? এটা আসলে একটা গল্পের উপর বেস করে সিনেমাটা হয়েছে। এখন সিনেমার আমি তো বাস্তবতা, সিনেমাতে আছি কিন্তু আমি বাস্তব চিত্রটা জানতে চাচ্ছি। যেমন আসলে আমার ক্ষেত্রে তো রং বদলাই নাই। সো আমি লাল নীল কালো বিষয়টা হয়তো হলুদ অনেকের সবই আছে ক্ষেত্রে, দেখতে পাচ্ছি। আমি যখন সিনেমার ওয়ার্ল্ডে আসি তখন আমার যারা একদমই ক্লোজ ফ্রেন্ড ছিল, দেখা যেত যে ওরা এমন ভাবে আমাকে মানে চিন্তা করে ফেলেছে যে ও তো স্টার হয়ে গেছে, ওর সঙ্গে এখন কথাই বলা যাবে না। তো দেখা যেত যে আমি ফোন দিলে ওরা অবাক হয়ে যেত যে ওরা আমাকে, আমি ফোন দিয়ে ওদেরকে মানে বকাবকি করতাম যে মানে কি ধরনের ফ্রেন্ডশিপের কোনো খোঁজ খবরই নিস না। কমিউনিকেশন আছে বাট অন্যদের তরফ থেকে আসলে ওরা আসলে তখন অনেকটাই ভয় পাইতো যে আমাকে কল দিলে হয়তো আমি ফোন ধরবো না, আমি এক্সট্রিমলি বিজি, আমি সিনেমা তাহলে না এই নায়ক মানে আমি ডায়লগটা এখন 24 ঘন্টা ওদের জন্য ব্যস্ত থাকি। প্রযোজ্য। ওকে, ওদেরকে দিয়ে দিবা এই ডায়লগটা। না, এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে এই সিনেমা মানে পর্দায় আসলে মানুষ চেঞ্জ হয়ে যাওয়ার আসলে কিছু নাই। তবে একান্তই যারা চেঞ্জ হয়েছে এটা একান্তই তাদের। তবে এই জায়গাতে আমার মতামতটা একই আছে রোশনের ক্ষেত্রে, বিকজ ওকেও যখন আমি প্রথম দেখেছিলাম, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আই থট যে হিরো মানুষ হয়তো বা একটু পার্টার নিবে কিনা, পরে দেখলাম না, সে একেবারেই মনে হয় যেন নিজেদের লোক। কিছু না আসলে। এই জায়গায় আমি একটু স্যারের কাছে আসতে চাই যে এই যে সেলিব্রিটিদের রং বদলাতে নাকি সময় লাগে না, আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, এই জগৎটার সাথেই আছেন, কি দেখছেন, আপনি কি বলবেন? এই রং যদি না বদলায় তাহলে তো রংটা বোঝা যাবে না। এখানে আছে না কালার্স 24, একটু পরে কিন্তু দেখো যে কত রং খেলা, অনেক রং আছে কালার মানেই কিন্তু ব্যাপারটা এরকমই যে খেলা করবে রংগুলো। ঠিক আছে, এর সঙ্গে মার্কেটিং থেকে শুরু করে নিজের অবস্থানটা জরুরি, বিকজ ইটস এ গ্ল্যামার ওয়ার্ল্ড এবং মানুষ একজনকে দেখে হয়ে তাকে কল্পনা করে অনেক কিছু নিয়েই সে আসে। আমাদের এখানে আমি নাম বললাম না, আছে এরকম, অন্য ইন্ডাস্ট্রিতে আছেই এরকম অনেক কিছু হয়।
কিন্তু একেবারে যদি এটাকে একটা খুব মানে স্টেটমেন্ট ধরি রং বদলাতে সময় লাগে না, এটাও একেবারেই ঠিক নয়, আবার 100% এরকম না। কিন্তু এটা তো এক ধরনের বিজনেসই বলতে গেলে, এক ধরনের প্রক্রিয়া তো আমার কাজ। তো এই রং বদলানোটাও বোধহয় কাজের একটা অংশ বলে আমার কাছে মনে হয়। অবশ্যই। এই যে একটু আগে আপনি মানে হিরো হিরোইনদের একটা সময় ছিল বিয়ে হয়ে গেলে বাজার থাকবে না, এটা একটা ছিল। এটা কি এখনো কি নেই বলছেন? এখনো তো এক্স্যাক্ট আছে। থাকতে পারে। তো হয়তো আপনি রোশন থেকে ইন্টারেস্টেড হবেন না, ও তো বিয়ে হয়ে গেছে, আর দরকার নেই কিছু। এরকম হয়, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যে শুধু আমাদের এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড কেন, অনেক জায়গায় অনেক দেখছি বাংলাদেশে যে রং বদলাতে সময় লাগছে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে সব ক্ষেত্রেই রং বদলায়, এটা ডিপেন্ড করে মানুষের উপর, এটা সেলিব্রিটিদের উপর দোষ দিয়ে মানুষের দিলে উপর হবে depend না, তাই না? একটা বিরতিতে যাব, অনেকে আছে চরম বদলায়। অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, একটা দুটো নাম শুনবো নাকি আজকে, জানতে পারি? মানে এটা কি আসলে বলা উচিত মনে হয়? আচ্ছা থাক তাহলে। একটা প্রশ্ন রাখতে চাই, মেকআপ ছবিটা 4 বছর আগে নিষিদ্ধ করেছিল, মানে এই ছবির গল্পে এমন কি ছিল যে ছবিটা সেন্সর পাচ্ছিল না, কি বলবেন? আমি তো সেন্সর বোর্ডে ছিলাম না, আমি বলতে পারবো না। সেম হিয়ার। আমি যতটুকু শুনেছিলাম সেটা হচ্ছে, এটা মনে হয়েছিল যে মিডিয়ার উপরে, সিনেমা ইন্ডাস্ট্রির উপরে কেউ কেউ কোনো একটা ক্যারেক্টারের সঙ্গে একটু খুঁজে পেয়েছিলেন, মিলে যাচ্ছিল, সেখান থেকে মনে হচ্ছে এটা ইম্প্যাক্ট। কিন্তু সেটা তো একটা সেন্সর আটকাতে পারে না সেরকম। কথা হচ্ছে যে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের বড় এখন যে সময় এসছে, আমি মনে করি যে লেট দ্য অডিয়েন্স জাজ ইট, লেট দেম রিজেক্ট, লেট দেম অ্যাকসেপ্ট। ট্রু। সেটা হলো এই। আর 100% পিওর বলে তো কিছু নাই। আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের মুহুর্মুহু আমাদের ইতিহাস পরিবর্তন হয়ে যায় অনেক কিছুতেই। তো সেদিকে আর না গেলাম, অনেক রাজনৈতিক আলাপ এটা। এই যে একটা ইসের মধ্যেই আটকে দেওয়া, আরও একটা ছবি এরকম আটকে ছিল, মনে হচ্ছে যে ওয়াই দিস ইজ ওভার সেন্সিটিভিটি অ্যাবাউট মিডিয়া অনলি। আমরা কি কনসার্ন না যে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি তো বলতে গেলে অনেক নিচে পড়ে গেছে। টেলিভিশনের নাটক দেখে কি মানুষ? এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আমাদের সিনেমা কি একেবারে খুব স্ট্রংলি দাঁড়িয়ে আছে? ইভেন 70s বা 80s পর্যন্ত মানা যায়, ইন্ডাস্ট্রির কথা বলছি আমি। সে সময় কাকে সার্ভ করছে আমাদের দর্শক কি, সেটা আমি সেই প্রশ্নে না গেলাম না, সেই বিতর্কে গেলাম না। কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আস্তে 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 এক ধরনের একটা ডিক্লাইন দেখলাম আমরা। এই ইন্ডাস্ট্রিতে এরকম হওয়ার কথা ছিল না। তাহলে আমরা তো ওভার সেন্সিটিভ কেন? আর আমরা যখন করেছি, যখন ছবিটা, তখন কিন্তু আমাদের একবারও মনে হয়নি যে একটা খারাপ কিছু করতে চলেছি। ডেফিনেটলি, সিরিয়াসলি না। ক্যারিয়ারের জায়গা থেকে তো কোনো আর্টিস্টই চাইবে না যে খারাপ কিছুর সাথে যুক্ত না, হতে, definitely তাই না? হ্যাঁ, মানে আমি কি বলবো, আমি অনেক রিয়েলিটি জানি ইন্ডাস্ট্রির, সেগুলো তো বললে মানুষের খুব খারাপ লাগবে। এর থেকে তো হার্ড রিয়েলিটি ইন্ডাস্ট্রির। এই জায়গায় সেন্সর নিয়ে কিছু বলেন। সেন্সর তো অবশ্যই আছে, যেটা এখন সার্টিফিকেশন হয়েছে তারা নিশ্চয়ই এটা একটু সুবিবেচনা করবেন। আরেকটা কথা, একজনের কথা খুব বলতে হবে আমার, বিশেষ করে সেটা হচ্ছে অনন্য মামুন, যে ছবিটা বানিয়েছে। ও এগুলো খুব যে মানে বিগ বাজেট ছবি তা নয়, কিন্তু মোটামুটি যত্ন নিয়ে কাজ করে আমরা রামোজি ফিল্ম সিটিতে আমরা কাজ করেছি অনেক, মোটামুটিভাবে যত অ্যারেঞ্জমেন্ট করা যায়, মানে ইন্ডাস্ট্রি নিয়ে তার মধ্যে কিন্তু মামুন চেষ্টা করেছে সেরকম কিছু করতে, অবশ্যই চেষ্টা সেটা করে। এবং আমরা দেখতেও পাই। আমি কৃতজ্ঞ যে আমি ওর একটা ছবিতে কাজ করে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, আবার বসন্ত। তো ভিন্ন কিন্তু ট্রাই আছে, এক ধরনের চেষ্টা আছে একটু অন্যরকমভাবে কিছু করার। তো আমি সেটাকে সাপোর্ট করি। এবং সেটা খুব, এই যে সেন্সারে আটকে যাওয়া, এটা কিন্তু একটা মানে মেকারের জন্য খুব কষ্টদায়ক ব্যাপার। আচ্ছা, এখানে কি রোশন কিছু যোগ করবে? আসলে কি ঘটনাটা ঘটেছিল বা কেন এই সিনেমাটা মানে আসছিল না দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে? রোশন সবটা যদি বলার নাও যায়, সেক্ষেত্রে একটু সেন্সরে রেখেই বলে ফেলো। না আসলে স্যার যেটা বলেন, সিনেমার তো গল্প দেখে আমরা সিনেমার শুটিং করতে গেছি। সো এখানে অশ্লীলতা তো একেবারেই নেই। আর সেখানে এক দুইটা সংলাপ নিয়ে মনে আপত্তি করেছে, যে সংলাপগুলো নিয়ে কথা বলেছে, আমার কাছে এরকম মনে হয় না যে এরকম কোনো কিছু আছে। সো আলটিমেটলি এখন তাহলে কেন সেন্সর পেয়েছে, দিস ইজ দ্য কোশ্চেন। তবে এখানে কিছুটা হয়তো বা পার্সিয়ালিটি ইস্যু ছিল,
যেটা আমি ডিরেক্টরের কাছ থেকে কিছুটা মানে জানতে পেরেছি। আচ্ছা, আর টু বি ভেরি অনেস্ট, পার্সিয়ালিটি যে নেই তা কিন্তু নয়। আমাদের ইন্ডাস্ট্রির প্রতি রন্ধ্রে রন্ধ্রে এই জিনিসটা রয়েছে, যেটা আসলে আমাদের অনেক ক্ষেত্রেই সিনেমাকে এগিয়ে যেতে বাধাপ্রাপ্ত করে। এই জিনিসগুলো দূর হওয়া খুবই দরকার, কারণ আমাদের চিন্তা করতে হবে যে দ্য এন্ড অফ দ্য ডে উই নিড সিনেমা, ভালো সিনেমা দরকার আমাদের। তো ভালো সিনেমা যখন কেউ একজন বানাবে, একটা ডিরেক্টর কিন্তু একদিন বা দুদিন একটা সিনেমা বানিয়ে ফেলে না। এটার জন্য একটা লম্বা সময় দরকার, 1 মাসের একটা শুটিং পিরিয়ড, 1 মাসের একটা প্রি প্রোডাকশন পিরিয়ড, তারপর 1 মাসের একটা পোস্ট প্রোডাকশন পিরিয়ড, অলমোস্ট প্রায় 3 বছর টানা লেগে থাকলে সেটা আবার মানে হয়তো 3 মাসে সম্ভব হয়ে যায় না, বছরের পর বছরে অনেক সময় লেগে যায়। অনেক কিছু অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে প্রডিউসারকে ডিরেক্টরকে স্ট্রাগল করতে হয় সিনেমাটি শেষ করার জন্য। সো এত লম্বা একটা পিরিয়ড ধরে মানে স্ট্রাগল করে পরিশ্রম করে একটা সিনেমা, এত আর্টিস্টের এফোর্ট, এত টেকনিশিয়ানের এফোর্ট, হুট করে একটা সেন্সরশিপে ক্ষুদ্র একটা বিষয়ের জন্য বাদ দিয়ে দেওয়াটা, এটা মানে যে কেউ বুঝতে পারবে যে দিস ইজ ভেরি মানে আনইথিক্যাল। আমার কাছে মনে এটা হয় জাস্টিস হয় না আপনারা আসলে। যদি বেশি প্রয়োজন, যদি মনে হয় যে আসলে এটা মানুষের জন্য খুবই খারাপ, তাহলে কিছু সঙ্গে আপনারা যোজন বিয়োজন করার জন্য পরামর্শ দিতে পারেন। বাট এই যে 3টা বছর কেন ছবিটি চলে থাকলো, পুরোপুরি একজন আসলে শিল্পী হিসেবে ছবিটাকে আমি নিষিদ্ধ কখনোই এই করা ধরনের একেবারেই সিচুয়েশনকে আমি আসলে ইন্সপায়ার করতে পারি না। কোন একটা আয়োজনে আমি রোশনকে বলতে শুনেছি যে এই গল্পের কারণেই মেকআপ সিনেমাটা এভারগ্রিন হয়ে থাকবে। তো যেই ছবিটাকে আসলে নিষিদ্ধই করে দিচ্ছিল, হ্যাঁ, এবং 4 বছর ধরে ছবিটা আসতেই পারছিল না দর্শকের সামনে প্রেক্ষাগৃহে, সেই ছবিটাকে নিয়ে এরকম আশা করা মানে এটা একটু কি বেশিই ছিল না নাকি? আমি তো সেটাই বললাম, ডেফিনেটলি ওটা একেবারেই আনএক্সপেক্টেড। মামুন ভাইয়ের একটা স্ট্যাটাস মনে হয় না আমাকে কোন একটা টক শোতে বলেছিল যে মামুন ভাই এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। সো আই থিঙ্ক ওই যে আমি যেটা বললাম যে মানে দ্যাট ওয়াজ অ্যাটলিস্ট মানে 10% হলে সেখানে একটা পার্সিয়ালিটি ছিল, হয়তো ঝামেলাটা না থাকলে সিনেমাটা অনেক আগেই মুক্তি পেত। দ্যাটস ইট। তবে এখন যেহেতু মুক্তি পাচ্ছে, সো একটা দারুণ একটা স্কোপ দর্শকের জন্য, একটা ভালো একটা চমৎকার গল্পের, চমৎকার মানুষদের পারফরম্যান্স, এবং এটা তো দর্শক হলে দেখতে পাচ্ছে। আমি একটু স্যারের কাছে আসতে চাই, ট্রেলারে কিন্তু আপনার আরেকটা দারুণ সংলাপ আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি চলেই হিরোদের জন্য, সেখানে নায়িকার একটা মাসালা মাত্র। তো এই জায়গায় যদি আমি বলি যে সিনেমার বাজার বড় করার ক্ষেত্রে বা গল্পে ভ্যারিয়েশন না থাকার পেছনে কি এটাও কি কোনো কারণ? মনে হয় না। এটা কিন্তু রিয়ালিটি। এইটা বলা হয় যে সিনেমা কিন্তু বেসিক্যালি, এর আগেও আপনি দেখবেন ইন্ডাস্ট্রির অনেক ক্ষেত্রেই, আমি আমাদের ইন্ডাস্ট্রি বাদ দিলাম, বম্বে ইন্ডাস্ট্রিতে হিরোইনদেরকে খুবই অর্নামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন অনেক হিরোইন কেন্দ্রিক গল্প টল্প অনেক কিছু হয়, সত্য কথা। তামিলে কিন্তু একদম, কিন্তু অনেক সিনেমা কিন্তু সেখানে নায়িকা কেন্দ্র করেই তৈরি হয়। হ্যাঁ, আমি বলছি পরে দিকে একটা সময় কমার্শিয়াল ট্রেন্ডের সিনেমার মধ্যে অনেক ক্ষেত্রে খুব হিরোইজমকেই দেখানো হয়, এটা বলা হতো। আবার টেলিভিশনকে বলা হচ্ছে কিন্তু খুব মেয়েদের, ওখানে খুব বিশেষ করে ইন্ডিয়ান এই ইসের মধ্যে যদি আমি বলি, যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে যে টেলিভিশনে কিন্তু দেখবেন বেশিরভাগ সোপ অপেরা অমুক তমুক এগুলো খুব উমেন সেন্টার, হ্যাঁ, নারী কেন্দ্রিক, তাদের সমস্যা, শাশুড়ি বউ ঝগড়া, সংসার, অমুক তমুক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ছবির গল্পেও কিন্তু ওরা নারীকে প্রাধান্য দেয়। আমি যদি গাঙ্গুবাইয়ের কথা বলি, আমি বলছি ওটা পরে, অনেক পরের দিকে, নিজেই এখানে যে সময়কার কথা বলা হচ্ছে সেটা অনেক আগে, যেটা আমি বলছি 70s 80s এর দিকে কিন্তু ছিল। আপনি যদি সেই সময়কার ছবিগুলো দেখেন, অনেক ক্ষেত্রে নায়িকারা অনেক অর্নামেন্ট হিসেবেই ছিল। হওয়া তো উচিত নয়। মেয়েদের তো অবশ্যই যেভাবে এসছে, গাঙ্গুবাই থেকে শুরু করে আরও অনেক অনেক ছবি এসছে আমাদের পার্শ্ববর্তী দেশে। আমাদের এখানে খুব হতভাগ্য আমরা যে এখনও ওই পর্যন্ত যে একটা মেয়েকে নিয়ে একটা নারী কেন্দ্রিক ছবি আমরা কিন্তু এখনও পাইনি সেই অর্থে। তাহলে আপনি কি বলবেন? কমার্শিয়াল ওয়ার্ল্ডে আমার যে স্টেটমেন্টটা ওখানে আছে, এটা কি আংশিক সত্য হলো তো সত্য। ওখানে কিন্তু বলা হতো যে মেয়েরাই, মেয়ে দর্শক বেশি আসতো হিরোকেই দেখার জন্য, এরকম অনেক ক্ষেত্রে। স্যার, এটা আমার কাছে মনে হয় যে এক্সট্রিমলি সত্য হচ্ছে তামিল ছবির জন্য। 99.9% ছবি হচ্ছে হিরো কেন্দ্রিক। এই জায়গায় এই হিরো কেন্দ্রিক গল্প যেহেতু করছি আমরা তিনজনে মিলে, সেখানে আমি বলতে চাই যে এই সিনেমাতে মেকআপ ছবিতে স্যারের আরও একটা ডায়লগ আছে
যে আমি খান না থাকলে ইন্ডাস্ট্রিতে অনেক আগেই তালা ঝুলে যেত, এই ডায়লগটাও কিন্তু দারুণ লেগেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে মেকআপের যেই সংলাপটা আপনি দিয়েছেন সেটা কি আমার দেশের চলচ্চিত্রের ক্ষেত্রে একটা বাস্তব চিত্র কিনা? এটাকে যদি ওইভাবে মিলিয়ে দেখা যায় তাহলে হয়তো মনে হবে কাউকে বিয়ে করা মেকআপ মকারি করা হলো কিনা। আমার মনে হয় না। যেহেতু একটা বেঞ্চমার্ক আছে একজনকে নিয়ে, সেইটাকেই রূপ দেওয়া তাকে, তাহলে তো তার ছবি, তাকে নিয়ে ছবি তো অনন্য মামুন করেছে, তো সেটা তো হতো না যদি আমি শত্রু ভাবাবন্ধ হয়ে করতাম পুরো জিনিসটার মধ্যে। না, আমি শত্রুর কথা বলছি না, বাট আমি বলছি যে এক শাকিব খান যদি না থাকে তাহলে কি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে তালা ঝুলবে, এমন পরিস্থিতি কি? যদি আজকের এই মুহূর্তে বলি শাকিব খান ইজ এ নেম অফ দ্য ইন্ডাস্ট্রি, এটা অস্বীকার আমিও করব না, একটা বক্স অফিস থেকে ইমিডিয়েটলি চলে আসে। আর সে যে অযোগ্য সেটাও আমি কিন্তু বলবো না, আমি নিজেও কাজ করেছি, ও কিন্তু মেধা দিয়ে কাজ করে, কিন্তু তিনি দিনে দিনে নিজেকে সমৃদ্ধ করেছেন তার অভিজ্ঞতা এটা দিয়ে। তো অস্বীকার করতে পারবো না। এখন এবং কাজ করেও দেখেছি, বাইটারে গেলেও কিন্তু বেশ বেশ ভালো প্রফেশনাল, জিজ্ঞেস করে বলে কেন। এইটা একজন অ্যাক্টরের জন্য আমি যতটুকু বুঝি জিজ্ঞেস করাটা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যায়। সো কিন্তু একটা শাকিব খান কারিশমা তো আছে, আই ক্যানট ডিনাই ইট। হি ইজ নাম্বার ওয়ান, শাকিব খান নাম্বার ওয়ান, এটা আছে। এখন সেইটা কি ঠিক, সেটা কি থাকবে না আর কেউ আসবে, আরও বৈচিত্র্য থাকবে ইন্ডাস্ট্রিতে, সেটা তো ভাবতে হবে। এখানে রোশন কিছু যোগ নাহলে তো করবে কি? ভালো লাগবে না, টিকবে না ইন্ডাস্ট্রি একটা পর্যায়ে। আমার ভিন্ন দরকার। আমি অন্যদিকে আমি হলিউডে যে তাকাই, ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ, ভিন্ন ভিন্ন অ্যাক্টর, ডিরেক্টর, অ্যাক্ট্রেস যদি বলি সেইভাবে, ইটস ভেরি ডিফারেন্ট। আরেকটা জিনিস রোশন বলার আগে আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে বিকজ অফ বাজেট লিমিটেশন আমাদেরকে অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয়। ধরেন এই ছবিটার মধ্যে আমি যদি একটু সময় পেতাম, কি হবে মেকআপ, কি হবে গেট আপ, কী অ্যাপ্রোচে যাবো, কীরকম নাচবো, নাচের ট্রেনিংটা দরকার, তো ওই হলো একটুখানি এই চাপের মধ্যে গিয়ে করে চলে এলাম। যে পারফেকশনে পৌঁছানোর জন্যে যে বাজেটের যে সাপোর্টটা দরকার সেটা আমাদের এখানে অনুপস্থিত নাই। আমি একটু রোশনের কাছে আসতে চাই যে এখানে রোশন কি বলবে অ্যাকচুয়ালি। এই প্রশ্নটা আবার করো আমাকে। প্রশ্নটা ছিল এরকম যে ইন্ডাস্ট্রিতে না থাকলে তালা ঝুলে যাবে কিনা। হ্যাঁ, খান না থাকলে আসলেই তালা ঝুলে যাবে কিনা, এটা স্যারের ডায়লগ ছিল, বাট আমাদের দেশের চিত্রটা কি, বাস্তবতাটা কি আসলেই তাই কিনা, মিলে যাচ্ছে কিনা কোথাও? তারিক আনাম খান না কিন্তু না, আসলে ওই আমাদের গল্পের রেসপেক্ট থেকে বললে তো মানে আমি গল্পে এই খান না থাকলে তো আসলে তালা ঝুলে যেত। হ্যাঁ, এবং আমাদের যে ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের সুপারস্টার শাকিব খান না থাকলে কি ইন্ডাস্ট্রিতে তালা ঝুলে যাবে, এরকম পরিস্থিতি কি রয়েছে? পরিস্থিতি বলতে এখন একটা বিষয় হচ্ছে কি, এখন সবচাইতে টপেস্ট বাজেটের সিনেমাগুলো কিন্তু শাকিব ভাইকে কেন্দ্র করেই করে, কারণ যারা খুব বেশি কমার্শিয়ালিজমের কথা চিন্তা করছে ওরা মানে মোরলেস দেখা যায় যে আমাদেরকে নিয়ে খুব কম রিস্ক নিতে চায়। ঠিক আছে, এখন ডেফিনেটলি শাকিব ভাই সেই জায়গা তৈরি করেছেন এবং তার সেই যোগ্যতা আছে, হি ইজ এ ডিজার্ভিং পারসন কারণ এই জায়গাটাকে হোল্ড করার জন্য। তবে আমি একটা বিষয় আমি মনে করি যে শাকিব ভাইয়ের সঙ্গে ডেফিনেটলি আমাদের কখনো কম্পারিজন কোনো দিক থেকে করা উচিত হবে না। না, তুমি করছো না, আমি বলছি কম্পারিজন করা যাবে না। এখন একটা বিষয় হচ্ছে যে প্রডিউসারদের এই ডিপেন্ডেন্সিটা শাকিব ভাইকে নিয়ে আমার কাছে মানে আমার কাছে প্রায় সময় শিল্পী হিসেবে মনে হয় যে আপনার শাকিব ভাইকে নিয়ে সিনেমা বানান, কারণ বলিউড কিন্তু এক মানে মানে শাহরুখ খানের উপর ডিপেন্ডেবল না, তাদের নিয়ে কিন্তু ডিপেন্ডেবল না। কিন্তু একটা বিষয় হচ্ছে ওদের একটা চিন্তা করতে হবে যে একটা ভালো গল্প এবং অ্যারেঞ্জমেন্ট দিয়ে প্রপার প্রমোশন করলে শাকিব ভাইকে ছাড়া তাদের ফাইট করার স্কোপ আছে। আবার বিষয়টা কিন্তু অন্যভাবে নিয়ে যাওয়া না হয় যে আমি শাকিব ভাইকে আবার অন্যভাবে বলছি না, 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 একদমই তাই না। শাকিব হচ্ছে আমাদের শাহরুখ খান বা সালমান খান আমি ধরে নিলাম, আর আমাদের স্টেজটা ধরে নিলাম যে আরো 2টা জেনারেশনের পরে। কিন্তু এখন আমার ফিল হয় অ্যাজ এ অ্যাক্টর, প্রপার গল্প প্রপারলি একজন ডিরেক্টর যদি একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসে, একটা প্রপার সিনেমা বানাতে পারে, সেই একটা প্রপার আউটপুট আমরা দিতে পারবো। সেই ক্যাপাবিলিটি আমাদের মধ্যে আছে, শুধু আমি না, আমার সঙ্গে আরো অনেক সহশিল্পী রয়েছে। সেই জায়গাতে প্রযোজকেরা কেন শুধু শাকিব খানকেই ইনভেস্ট করতে চাচ্ছে, অন্য নায়কদের নিয়ে কাজ করতে চাচ্ছে না? সেই রিস্কটা আসলে তারা কি কারণে, মানে ল্যাকিংসটা, দূরত্বটা কোথায়? এটা আসলে আপনি প্রযোজককে জিজ্ঞেস করতে হবে। সবার আগে বলে ফেলবে যে শাকিব খানকে নিয়ে ইনভেস্ট করলে টাকা উঠে আসে, এখন ওদেরকে নিয়ে উঠবে কি উঠবে না, এখন ঝুঁকি তো আছে। সেই জায়গাতে সিনেমা ইন্ডাস্ট্রি বোঝে এরকম প্রযোজক প্রয়োজন কিনা, কি মনে করবে? না, ডেফিনেটলি দরকার।
আমি সেটা স্যারকেও বলছিলাম যে আমাদের একেবারেই প্রফেশনাল প্রডিউসারের সংখ্যা খুবই কম, যে অ্যাকচুয়ালি সিনেমাকে ভালোবেসে সিনেমাটা বোঝে, আমি জানি যে আমি আর্টিস্টটাকে নিয়ে এটা করলে সিনেমাটা হিট করবে, এইভাবে আমাকে প্রমোশন লাইন আপ সাজাতে হবে, এই জিনিসগুলো করার প্রডিউসার আমাদের খুবই কম আছে। একেবারে যারা প্রতিষ্ঠান ভিত্তিক প্রযোজনা সংস্থা, যারা ব্যাক টু ব্যাক সিনেমা করছে, আগামী 1 বছরে কী কী সিনেমা করবে সেগুলোকে সাজিয়ে রেখেছে, এরকম প্রডিউসার আমাদের নেই বললেই চলে, হাতে গোনা 2-1 আছে। আমি যদি বলি বাংলাদেশের চলচ্চিত্রের বয়স দীর্ঘ 68 বছর, তো এই দীর্ঘ পথ চলায় দেশে 5 জন সুপারস্টার নেই, আপনি 5 জনের নাম বলতে পারবেন না, এই দায়টা আপনি কাকে দিবেন, আপনি কি বলেন? আমি যদি একটু একটু পিছনে যাই, আমি যদি আমাদের যেহেতু 68 বছর বললে, সে সময় যখন রাজ্জাক স্যার এলেন তখন আসলে কে ছিলেন? রহমান ছিলেন নায়ক বলতে গেলে, আজিম ছিলেন নায়ক এরকম। তারপর কিন্তু একজন জহির রায়হানের লাগে, তাকে ব্রেক করে নিয়ে এসে বেহুলাতে প্রথম তার বড় ব্রেক, লক্ষিন্দরের চরিত্র। আমি রাজ্জাককে কিন্তু দেখেছি যে একটা আজিম সেখানে ছিলেন, একটা ছোট্ট খুব সুন্দর ডাকবাবু নাম ছবিটা, একটা এসে একটা গাছের তলায় এসে সাইকেল নিয়ে এসে তারপর একটা নোটিশ পড়লো, জাস্ট ওয়ান সেন। ওই যে ডিভোশন দিয়ে ছবির মধ্যে লেখা থাকে আমি ছবিটাই করব, তারপরে কিন্তু ইজ লুকিং ফর এ ব্রেক, কেউ সুযোগ দেবে। জহির রায়হান কিন্তু লাগে একটা এরকম। শাকিব খানকেও কিন্তু প্রথম দিকে যে সময়, আমি যদি তার শাকিব খানের উত্তরণের কথা যদি আমি দেখি, যেখান থেকে তিনি উঠে আসছেন, সে সময় কারা ইন্ডাস্ট্রিতে? সালমান শাহ, মান্না, এই তো রিয়াজ, ফিরদৌসের এই তো ছিল আস্তে 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 আস্তে। তারপর কিন্তু একটা শাকিব খান তৈরি হলো কোনো একটা মেকারের কোনো একটা হিট ছবি দিয়ে। তো সিনেমার জন্য ইউ অলওয়েজ নিড এ ডিরেক্টর উইথ এ ভিশন, উইথ এ ট্রেন্ড, মানে মাইন্ড টু সেট এ নিউ ট্রেন্ড। তো শাকিব যদি আমি তখন রিপিটই করে যেত, যারা আছে না ভাই শাকিব খান আপনার দরকার নেই, তাহলে কি শাকিব খান হতো? না, একদমই না। দরকার এটা সিনেমা স্টিল এ ডিরেক্টরস মিডিয়া, আই বিলিভ। স্টোরি টেলার্স যারা লেখেন তাদের মিডিয়া, আগে ভাবনাটা আসতে হবে, তারপরে গিয়েই সেই মোল্ড এবং কি করব, সে নাচের ট্রেনিং লাগে নাচ, ফাইটের ট্রেনিং থাকলে ফাইট, এগুলো কিন্তু লাগবে। তার মানে হচ্ছে দায়টা ভাবনার, মানে ভাবনার, ইন্ডাস্ট্রির প্রফেশনালিজমে দরকার, প্রফেশনালিজমে দরকার। হ্যাঁ, এই মুহূর্তে আপনার কাছে আসতে চাই, জুলাই আগস্টের পরে যদি তাকাই আমরা চিত্রটা, যেটা হয়েছে অভিনয় শিল্পী সংঘের মানে নিয়মিত অনিয়মিত সদস্যদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন একটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির প্রধান হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। যেই আশা নিয়ে আসলে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছিল বা আপনিও এই কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন, সেই আশাটা কতখানি পূরণ হয়েছে বা কাজ কতখানি করতে পারছেন, পেরেছেন? আমাদের তো ইয়ে ছিল যে আমরা কি কি কারণে ক্ষুব্ধতা আছে সেইগুলো নির্দিষ্ট করে একটা প্রস্তাবনা তৈরি করে সাধারণ সদস্যদেরকে জানানো, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। অনেকে বলতে আমরা ডিসক্লোজ করলে তো সেগুলো নিয়ে আরও কন্ট্রোভার্সি তৈরি হবে, তো আমরা চিহ্নিত করে বলছি সাধারণ সভায় আমরা সেগুলো পেশ করব, পেশ করার পরে যদি তাদের মনে হয় যে ঠিক লাগছে না, এটা আমরা গ্রহণ করছি না, ব্যাস সাধারণ সভা সবচেয়ে চূড়ান্ত সভা। আমাদের যেটা হয়েছে যে আমরা দেখেছি যে সাংস্কৃতিক ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক চাপ, এক ধরনের লেজুর বৃত্তির একটা প্রবণতা, অমুককে ধরলে অমুকটা হবে। হ্যাঁ, তো এইগুলো তো আসলে ঠিক নয় ইন্ডাস্ট্রির জন্য। যেখানে আমরা বললাম যে এটা সেন্সরে কেন আটকেছিল আমরা জানিও না, সুনির্দিষ্ট কারণ কি, মানে কী এমন আছে যদি বলা হতো যে এই কারণে আটকেছে। অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক মেরুকরণ ছিল এগুলোর ইসের মধ্যেই, কোনো ইসের। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা পেশাজীবী সংগঠনের যে কাজ সেইটার মধ্যে আমরা মানে সেটাকে লক্ষ্য রেখে সংস্কারের কাজটা করতে যাচ্ছি। আমরা কিন্তু এখানে কোনো জিনিস চাপিয়ে দেওয়ার জন্য আসিনি। আমাদের যেটা মনে হয়েছে, যারা আমরা রিসার্চ করেছি, অন্য সময় কথা বলেছি, দেখেছি, সেখান থেকে যেগুলো মনে হয় না করলে বেটার হবে সেগুলো সাজেশন দিয়ে আমরা চলে যাব, শেষ। এখানে কোনো আকাঙ্ক্ষার জায়গাও নাই। ওকে, রোশনের জন্য আমার একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়, সেটা হচ্ছে যে শিল্পীদের একটা আদর্শ দল তো থাকতে পারে, তাই না? মানে সমর্থন করতে পারে একটা দলকে, তারা যে কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করতে পারে, কিন্তু শিল্পীরা সরাসরি রাজনীতিতে জড়িয়ে বা কোনো এক দলের হয়ে
কাজ করতে কি পারে, এই জায়গাটা কি মনে হয়? আমার মনে হচ্ছে পলিটিক্সে মানে যদি আসলে জড়াতে বিষয়টা চায় উচিত কিনা? একদমই শিল্পী তো উচিত সবার না। সার্বজনীন। একদমই উচিত না। কারণ হচ্ছে আমরা শিল্পীরা আমাদের যদি একজন অভিনেতা হিসেবে আমি যদি মানে যদি আমাকে প্রপারলি জাজ করতে চাই, সেই ক্ষেত্রে যদি আমি জাস্টিফিকেশন হবে সেটাই যে আপনি পলিটিক্সের সঙ্গে ইনভলভ হবেন না, কারণ আপনার যারা দর্শক সে হয়তোবা যে কোনো একটা দল করতে পারে, তো স্পেসিফিকলি যখন জানবে আপনি এই দলটা করেন সে তখন আপনাকে গ্রহণ করতে পারবে না। একদমই তো তাই। আমার কাছে এবং মনে হয় যে কোনো দলের ঊর্ধ্বে থেকে একজন শিল্পীকে অভিনয় করা উচিত, এবং যখন দল করবে তখন সিনেমা থেকে বের হয়ে সেই কাজটা করা উচিত। শুধু সিনেমা না, মানে যে কোনো ক্ষেত্রে শিল্পীরা সেটা মানে কিন্তু আমি সেটাই বলছি যে মানে আপনার অভিনয় সত্তা থেকে বের হয়ে তারপর পরের সিনেমা উচিত। একদম তাই। এই বিষয়টা কিন্তু আমরা যে 5 আগস্টের পরে, হ্যাঁ জুলাই আগস্টের পরে দেখেছি যে এই দলের একটা দলীয়করণের একটা প্রভাব শিল্পীদের উপর শিল্পীদের এসে মধ্যে পড়েছে, পড়েছে। বা আমাদের পুরো ইন্ডাস্ট্রির উপর এসেই পড়েছে। মানে অ্যাবসলিউটলি তাই। মানে ও বেশ বলেছে যে আমি যদি রাজনীতি করতে চাই তো ক্ষতি কিছু নাই, আমি অবশ্যই সমর্থন করতে পারি একটি আদর্শের, আমি কাজ করতে পারি, এবং কিন্তু সেক্ষেত্রে এক দলের হয়ে যদি সবসময় কাজ করে তখন এই যে যেমন দলীয়করণ হয়ে যাবে, না, আমি- এখন আমরা আমি অনেক যদি- শিল্পীকেই পাচ্ছি না। দেখেন আমরাও যে সরকারে কোনো কাজ করিনি তা না, কিন্তু আমি কোনো অনৈতিক সুবিধা, অতিরিক্ত সুবিধা, বাড়তি সুবিধা, চাপ প্রয়োগ করে আমার ফেস করে এবং রাজনৈতিক কারণে কিছু নিয়েছি কিনা সেটা হচ্ছে প্রশ্ন, সেটা অন্যায়। আমার সাপোর্ট করাতে তো অন্যায় সমস্যা কিছু নেই। না, আমি সাপোর্ট তো করতেই পারি। এক, দ্বিতীয় হচ্ছে আমি যদি রাজনীতি করি তাহলে কিন্তু রাজনীতির যে জায়গাটা সেটা মানতেই হবে। আমার তখন মনে হতে পারে যে আমার জেলে যেতে হতে পারে কোনোদিন। আমি যদি বঙ্গবন্ধুর কথা বলি তখন তো ব্যাগটা রেডি ছিল একটা, যে রাজনীতি করছে জেলে যেতে হবে, যে কোনো মুহূর্তে জেলে নিয়ে যাবে আইয়ুব খানের সরকার। সে রাজনীতি করছেন, উনি মানুষের জন্য কাজ করছেন। পরে কি হয়েছে না হচ্ছে সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সেটা অন্য ব্যাপার। তো তাহলে রাজনীতিটাই করা উচিত। আমি অনেককে দেখেছি যে, আমি যদি পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিই, অনেক ক্ষেত্রে অনেকে রাজনীতি গিয়ে মনে হচ্ছে না এটা আমার জায়গা না, সেটা চলে এসছে। আবার অনেকে কিন্তু স্টেক করে গেছে ওই জায়গায়, নাম বললাম না, ব্যাস করছে সে একটা এই জায়গায় পার্টিকে আমি সাপোর্ট করে। আমার একটা বিষয় আমার কাছে চোখে পড়েছে, সেটা শেয়ার করতে চাই যে থালাপতি বিজয় যখন রাজনীতিতে চলে এসেছে তখন কিন্তু তিনি বলেছে যে আমি অভিনয় ক্যারিয়ারটাকে ইতি ঘোষণা করছি, দক্ষিণ ইন্ডাস্ট্রির এক সুপারস্টার। তো ওই জায়গা থেকে কিন্তু আসলে রাজনীতি এবং অভিনয় জীবন বা শিল্পীর যে সত্তা, দুটো কিন্তু একেবারেই আলাদা, একেবারে আলাদা। একেবারে আলাদা। আমি এবার একটু একসঙ্গে রান কাজের করাটা আপডেট, একদমই খুবই ডিফিকাল্ট। আমি একটু কাজের আপডেট শুনতে চাই। রোশনকে কিভাবে পাবে দর্শকেরা নতুন বছরে? নতুন বছরে আজকে তো মেকআপ ছবিটি মুক্তি পেয়েছে, আমার বছরের সূচনা হয়েছে এই ছবিটি দিয়ে। সো আমার যারা দর্শক রয়েছে বা একেবারে যারা সিনেমার দর্শক রয়েছে তাদেরকে অনুরোধ করবো সিনেমাটি দেখুন, আশা করছি নিরাশ হবেন না। আর এর বাইরে আমার প্রায় 5 থেকে 6টি সিনেমাই আমার মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে 3টি সিনেমা একেবারেই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আচ্ছা, মুক্তির জন্য প্রস্তুত। এর মধ্যে পুলসিরাত রয়েছে, রাখাল সবুজ হচ্ছে এটার পরিচালক, আমার বিপরীতে বুবলি অভিনয় করেছে, এবং সেই সঙ্গে অনিরুদ্ধ রাসেলের জামদানি ছবিটা রয়েছে আমার। এই ছবিগুলো একেবারেই আমার গতানুগতিক যে রোশনকে আমি এতদিন প্রেজেন্ট করে এসেছি, পুরোপুরি নিজেকে ভেঙে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। খুবই চমৎকার দুটি গল্পের সিনেমা। আর জামদানির বাইরে প্রেমপুরাণ ছবিটি রয়েছে হাসান শিকদার এবং মাসুদ মহিউদ্দিনের। এই 3টি ছবি একদমই মুক্তির জন্য প্রস্তুত। সেই সঙ্গে আমার জ্যাকপট, অপারেশন জ্যাকপট ছবিটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেটির ফ্রান্সে আমরা হয়তো আগামী মাসে সেটা শুটিংয়ে যেতে পারি, পসিবিলিটি রয়েছে। আর সেই সঙ্গে আরও 2-3টি সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়তো আমি দিব বাহ, এবছর। দারুণ এই সব মিলে এগুলো নিয়ে আছে আর কি। তবে আমি দারুণ। সবচেয়ে বেশি তাহলে এক্সাইটেড রোশনের থাকি সাথে যে আমার ছবিটি, আরো অনেক আড্ডাবাজি হবে, এটা তো সেটা তো কনফার্ম। হচ্ছে আসলে কেরিয়ারে আসার পর থেকে। স্যার, আপনার 2025 নিয়ে ভাবনা বা কি, আপনি তো এমনি ব্যস্ত সময়ই কাটাচ্ছেন, কাজের মধ্য দিয়ে আছেন, বাট 2025-এ আসলে মানে কিভাবে দর্শক আপনাকে পাবে বা আপনার কি ভাবনা একটু যদি শেয়ার করেন। রোশন যে কাজের কথাগুলো বললো এগুলো দেখে তো আমার রিয়েলি জেলাস, হিংসা হচ্ছে, এত কাজ Jealousy করছে। কি আসলে তার মধ্যে হয়? ইন্ডাস্ট্রি তো ভালো জায়গা আছে, এত কাজ করছে রোশন সামনে। আমরা চাই এই কাজের ধারাবাহিকতা আরো চলুক। হ্যাঁ, আমি আসলে বিভিন্ন আমি তো টেলিভিশনের কাজ করি, যেগুলো অনেক সময় ইউটিউবে যায় খুব পপুলার কন্টেন্ট হিসেবে। আমি
সিরিয়াল করাটা আমার জন্য এখন খুব কষ্টকর হয়ে যায়, একটা জায়গায় স্টাক হয়ে কাজ। একটু বৈচিত্র্য নিয়ে কাজ করতে চাই। ওটিটি ফিল্ম এগুলো একটা মাথায় আছে আমার। শুনলাম এই বছরই রিলিজ হবে বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি। সেটা হচ্ছে একটা খুব ভালো কন্টেন্ট আমি বলবো, ফেউ, যেটা চরকিতে যাওয়ার কথা আর কি। শায়দ সুকর্ণ ধীমান, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে কাজ করে, সেটা রিলিজ হবে। আর আমার থিয়েটার নিয়ে কিছু ভাবনা আছে। আচ্ছা, একটু অন্যভাবে দেখতে চাই ব্যাপারটাকে, একটু স্থিত হলে সেই ব্যাপারটা আসলে তখন ঠিক হবে। অবশ্যই দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আগামীর কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা অনেক অনেক কাজ পেতে চাই দুজনের কাছ থেকে। আয়োজন শেষ করতে হচ্ছে, বাট তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন শেষ হবে রওশনকে দিয়ে। কিভাবে? রওশনের একটা গান আছে মেকআপ সিনেমায়, খুবই পছন্দের। গেল 4 বছর এই সিনেমাটা দেখতে না পেলেও আমি এই গানটা অনেকবার দেখেছি। একটা কথা, চমৎকার একটি গান। একটা কথা বলবো তোমায়, তুলে রেখেছি সুখে, মরণ এলেও আর জনমে থাকবো তোমার